বন্ধুরা স্বাগত জানাচ্ছি খবর সংযোগের আজকের বিশেষ বিশ্লেষণমূলক অনুষ্ঠানে। আজ আমরা কথা বলবো আন্তর্জাতিক অঙ্গনের তিনটি চাঞ্চল্যকর খবর নিয়ে, যে একসাথে মিলে তৈরি করেছে এক বিস্ফোরক চিত্র। মিয়ামিতে গোপন আলোচনা, যুদ্ধক্ষেত্রে ভয়াবহ হতাহত আর ইউরোপের ভেতরে নতুন বিভাজন। প্রশ্ন হলো, ইউক্রেন যুদ্ধ কি সত্যি শেষের দিকে, নাকি এটা নতুন কোনো খেলার শুরু? থাকুন শেষ পর্যন্ত, কারণ আজকের বিশ্লেষণ মিস করলে পুরো ছবিটাই অসম্পূর্ণ থেকে যাবে, পরে আপনি আফসোস করবেন। চলুন তাহলে শুরু করে ইউক্রেন যুদ্ধ শান্তির আলোচনা নাকি নতুন ষড়যন্ত্র। প্রথমে রয়েছে মিয়ামির গোপন আলোচনা, যেটাকে আমি ভাগ করেছি আপনাদের জন্য সেগমেন্ট 1। প্রথম খবরটা আসছে আমেরিকার মিয়ামি থেকে। কিরিল দিমিত্রিয়েভ, যিনি পুতিনের বিশেষ দূত, তিনি বলছেন ইউক্রেন সংকট নিয়ে আলোচনা গঠনমূলকভাবে এগোচ্ছে। তার মানে কিছুটা তো পজিটিভ দিক, আমরা আশার আলোয় বুকটা বাঁধতে পারি। কি বলেন বন্ধুরা? কিন্তু এখানে মজার ব্যাপার কি জানেন? আলোচনা হচ্ছে স্টিভ উইটকফ আর ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে। মানে এটা অফিসিয়াল সরকারের আলোচনা নাকি এটা ট্রাম্পের ব্যক্তিগত টিমের আলোচনা? ট্রাম্প অফিসিয়াল প্রেসিডেন্ট, কিন্তু তার লোকজন ইতিমধ্যে ডিল করতে শুরু করে দিয়েছে। কি মজার কথা। এবং আমরা দেখেছি রাশিয়া এবং আমেরিকার মধ্যে যতগুলো আলোচনা হয়েছে, উইটকফ এবং কুশনারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এটা ট্রাম্পের অবশ্য একটা বিচক্ষণতার প্রমাণ, কারণ ট্রাম্প চাইছেন যে করে হোক ইউক্রেন রাশিয়ার যুদ্ধটা বন্ধ হোক, অন্য কাউকে তিনি এখানে ইনভলভ করছেন না। এখন প্রশ্ন হলো, এই গঠনমূলক মানেটা কি? মানে কি রাশিয়া কিছু পাবে, ইউক্রেন কিছু ছাড়তে বাধ্য হবে? এই শব্দটা ব্যবহার করা হয় যখন দুই পক্ষ কম্প্রোমাইজ করতে রাজি হয়। এটা খুব ভালো একটা ইঙ্গিত। কিন্তু ইউক্রেনের জেলেনস্কি তো বারবার বলে আসছেন 1 ইঞ্চি জমিও তিনি ছাড়বেন না। এই বোকা লোভী, বোকা বলা ভুল হবে, সে অর্থলোভী, সে একজন বাটপার, নিরেট বাটপার। সে কখন কি বলে, কখন কি করে কেউ জানে না। তাকে ইউরোপীয় ইউনিয়ন, পশ্চিমারা একটু উস্কানি দেয়, তখন সে লাফালাফি করে। আসলে তো তার অবস্থা শেষ, একেবারে খতম। তাহলে কি তার অবস্থান দুর্বল হচ্ছে? অবশ্যই দুর্বল হচ্ছে জেলেনস্কির অবস্থা। আপনি যুদ্ধক্ষেত্রের খবর সার্চ করে দেখেন, আমরা যে খবর সংযোগের ভিডিওগুলো দিচ্ছি তথ্যবহুল, সেখানে আপনি দেখতে পারেন যে যুদ্ধক্ষেত্রে একটার পর একটা এলাকা হারাচ্ছে ইউক্রেন। এখন সেগমেন্ট 2, এখানে কি যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, যে কথাটা আমি শেষ করলাম আগের কথায়। এবার আসি দ্বিতীয় খবরে। ইউক্রেনের ইনাকোভা যুদ্ধে 67 মানে 67 জন বিদেশি ভাড়াটে সৈন্য নিহত হয়েছে। এরা ছিল ল্যাটিন আমেরিকার কলম্বিয়া, আর্জেন্টিনা, মেক্সিকো, পেরু থেকে আসা কিছু দুর্বৃত্ত, যারা ভাড়াটিয়া হিসাবে ইউক্রেনের হয়ে কী করছিল? যুদ্ধ করছিল। কিন্তু এই সংখ্যাটা আসলে কতটা সত্যি? বেশিও হতে পারে, কমও হতে পারে। কারণ আমি বারবার বলি, কোনো যুদ্ধ শুরু হলে প্রথমে যে জিনিসটা মারা যায় সেটা হলো ট্রুথ। এটা এসেছে রাশিয়ার প্রতিরক্ষা সূত্র থেকে। এই খবরগুলো যুদ্ধ উভয় পক্ষে নিজেদের সাফল্যকে বড় করে এবং ক্ষয়ক্ষতি লুকায়, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ তা হলো ভাড়াটে সেনার উপস্থিতি। কেন লাতিন আমেরিকার যুবকরা ইউক্রেনে গিয়ে যুদ্ধ করছে? উত্তর সহজ, টাকা, মানি। তাদের অনেককে মাসে $3,000 থেকে $5,000 দেওয়া হয়, যা তাদের নিজ দেশে তারা কখনো সেটা কল্পনাও করতে পারেনি। কিন্তু খবরে আরেকটি ভয়াবহ বিষয় এসেছে, ফ্রেন্ডলি ফায়ার। মানে ইউক্রেন বাহিনী ভুলবশত নিজেদের উপরেই হামলা করেছে। তারা কি করবে? তারা তো হারার পথে, তাদেরকে তো ফিনিশ করে দিতেছে পুতিন। এখন তারা এইগুলোই করবে। আরও অনেক ধরনের রিপোর্ট আসবে যে নিজেদের সঙ্গে নিজেদের মারামারি করে মারা গেছে। যাক, সে কথাগুলো পরে আসছে। এটা কি বলে? এটা বলে যে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের কমিউনিকেশন, কোঅর্ডিনেশন সব কিছু ভেঙে পড়েছে। যখন একটা বাহিনী এই পর্যায়ে পৌঁছায়, তখন বোঝা যায় তারা চাপে আছে। শুধু চাপে না, ভীষণ চাপে আছে। সেগমেন্ট 3, তুলসী গিবার্টের বোমা মন্তব্য, মানে বুম। এবার আসি সবচেয়ে বিস্ফোরক খবরে। তুলসী গিবার্ট, যিনি ট্রাম্পের জাতীয় গোয়েন্দা পরিচালক হয়েছেন, তিনি সরাসরি অভিযোগ করেছেন যে ডিপ স্টেট ইচ্ছাকৃতভাবে শান্তি প্রক্রিয়া ব্যর্থ করতে চাইছে। কারণ ডিপ স্টেট কি, এর থিওরিটা কি? এটা একটা কনস্পিরেসি থিওরি টার্ম, যেটা কি করে ব্যবহার করা হয় সেই সব আমলা, গোয়েন্দা, সামরিক, শিল্প কমপ্লেক্সের লোকদের বোঝাতে, যারা নির্বাচিত সরকারের উপর প্রভাব খাটাতে চায়। এটা অভ্যন্তরীণ হয়, দেশের বাইরেও হয়, রেজিম চেঞ্জের সাথেও এগুলা জড়িত। তুলসী গিবার্টের দাবি, প্রতিবার যখন শান্তি আলোচনার সামনে আগায়, মানে
রাশিয়া এবং ইউক্রেনে, তখন এরা কোনো না কোনো সংকট তৈরি করে। নতুন অস্ত্র পাঠানো হয়, নতুন উস্কানি দেওয়া হয়, মিডিয়ায় হিস্টেরিয়া ছড়ানো হয়, মানে প্রোপাগান্ডা ছড়ানো। এই কাজগুলো কারা করে আপনি নিশ্চয় বুঝে গেছেন। কারা করে কমেন্টে জানিয়ে দিন না বন্ধুরা। কেন এরা শান্তি চায় না? কারণ যুদ্ধ মানে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি। লকহিড মার্টিন, রেথিয়ন, নর্থরপ গ্রুম্যান, এদের শেয়ারের দাম আকাশ ছোঁয়া। এরা সব অস্ত্র কোম্পানি। যুদ্ধ শেষ মানে তাদের মুনাফা কিছুটা কমে আসে। গ্যাবার্ড সরাসরি বলেছেন এদের আসল লক্ষ্য হলো আমেরিকাকে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে টেনে নেওয়া। কি ভয়াবহ তথ্য! আর সেটাই চায় ন্যাটো এবং ইউরোপিয়ান ইউনিয়ন। একদম সরাসরি দোষারোপ করে দিছে তুলসী গিবার্ড। আর তুলসী গিবার্ডের কথা মানে কার? ট্রাম্পের কথা। সেগমেন্ট 4-এ কী আছে আপনাদের জন্য বন্ধুরা? আছে ইউরোপের ভেতরের ফাটলের দৃশ্য, যা তৈরি করেছে কে? সেই পুতিন। চতুর্থ খবর, জার্মান চ্যান্সেলর ফ্রেডেরিক মের্জ এখন ইউরোপের মধ্যে একঘরে হয়ে গেছে। কারণ কি? মের্জ চেয়েছিলেন রাশিয়ার হিমায়িত $300 বিলিয়ন মানে ফ্রিজ করা $300 বিলিয়ন সম্পদ বাজেয়াপ্ত করে ইউক্রেনকে দেওয়া হোক। মানে মামার বাড়ি আবদার, জ্বালাম গাছ ঝাঁকি দিলাম, আম পড়লো, আমগুলো নিয়ে ইউক্রেনে দিলাম, খাও বাবা খাও। এই গাছটা যে পুতিনের গাছ, এটা আপনারা টের পান নাই? একঘরে কি তোমরা লাথি দেওয়ার দেশ থেকে বাইর করে দিব? কিছুক্ষণ অপেক্ষা করো, কয়েকটা দিন অপেক্ষা করো, দেখবা কী হইব। কিন্তু সমস্যা হলো এই টাকা রাখা আছে ইউরোক্লিয়ার ডিপোজিটে। এখানে এই ঝামেলা। ইউরোক্লিয়ার কি? এটা ইউরোপের সবচেয়ে বড় সিকিউরিটিজ ডিপোজিটরি। পৃথিবীর বিভিন্ন দেশে ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার এখানে রাখা আছে। এখন যদি রাশিয়ার টাকা জোর করে নিয়ে নেওয়া হয় তাহলে কি মেসেজ যাবে? মেসেজ যাবে যে ইউরোপে টাকা রাখা নিরাপদ নয়। সৌদি, চীন, ভারত, ব্রাজিল সবাই ভাববে আমাদের টাকাও কি এভাবে নেওয়া হবে? ফলে তারা সবাই টাকা সরিয়ে নেবে। ইউরোক্লিয়ারের রেটিং পড়ে যাবে, ইউরোপের আর্থিক ব্যবস্থা ধসে পড়বে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের ঝুঁকি বুঝেছে উর্সুলা ফন ডার লায়েন, যিনি আগে মুৎসের পক্ষে ছিলেন, তিনিও এখন দূরত্ব বজায় রাখছেন। ফলাফল, মুৎসে হেরে যাচ্ছেন। রাশিয়ার টাকা বাজেয়াপ্ত হবে না। এর আগে তো টাকা যেন অন্যরা চোখ না দেয়, হাত না বাড়ায়, সেটা ট্রাম্প কাকু বইলাই দিছে, খবরদার পুতিনের ওই টাকায় নজর দিবা না, তাহলে চোখ উঠাই ফেলাইব। কেটা? পুতিনে। এই ঝুঁকিটা দিয়ে দিছে কিন্তু অলরেডি ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়ন নিজেরা 90 বিলিয়ন ইউরো ঋণ দেবে এবং সেটা ইউক্রেনকে দেবে। এখন নিজের টাকা খরচ করো, বুঝবা তোমার দেশেও চাপে পড়বা, তখন তোমরা ওইটা হয়ে যাবে। এবং সেগমেন্ট 5, বড় ছবি। কি ঘটছে আসলে এবার? সব মিলে দেখি কি ছবি দাঁড়াচ্ছে। নাম্বার 1, ট্রাম্পের টিম আলোচনা করছে, কিন্তু ট্রাম্প এখনও শান্তির দেখা পায়নি, কিন্তু তিনি চেষ্টা করে যাচ্ছেন। এর মানে তারা যত দ্রুত সম্ভব এই শান্তির চুক্তিটা করতে চায়, দ্রুত ডিল করতে চায়। নাম্বার 2, যুদ্ধক্ষেত্রে ইউক্রেন চাপে আছে, ভারতের সেনা মরছে, ফ্রেন্ডলি ফায়ার হচ্ছে, কমান্ড অ্যান্ড কন্ট্রোল ভেঙে যাচ্ছে। এর মানে দর কষাকষির টেবিলে ইউক্রেন দুর্বল অবস্থানে। নাম্বার 3, আমেরিকা ডিপ স্টেট শান্তির বিরোধিতা করছে, তারা চায় যুদ্ধ চলুক, অস্ত্র বিক্রি হোক, রাশিয়া দুর্বল হোক। ট্রাম্প যদি শান্তি চুক্তি করে তাহলে এই গোষ্ঠী তাকে বাধা দিচ্ছে। নাম্বার 4, ইউরোপ বিভক্ত। জার্মানি চেয়েছিল কঠোর পদক্ষেপ, কিন্তু ইউরোপের আর্থিক স্বার্থ এটা একেবারেই মানছে না, ফলে ইউরোপ এখন দুর্বল এবং অনিশ্চিত। তাহলে কি যুদ্ধ শেষ হবে? হতেও পারে, কিন্তু কি শর্তে? রাশিয়া সম্ভবত ক্রিমিয়া এবং ডনবাসের কিছু অংশ রাখবে, ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না, এটা তো ক্লিয়ার। এটা রাশিয়ার প্রধান দাবি ছিল। বিনিময়ে ইউক্রেন পাবে পুনর্গঠনের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার সাহায্য। কিন্তু এই ডিল যদি হয় তাহলে প্রশ্ন হলো, জেলেনস্কি কি টিকে থাকবেন? তার দেশের মানুষ কি তাকে মাফ করবে, নাকি তাকে বেঈমান বলা হবে? বেঈমান তিনি অলরেডি আছেন, যে যুদ্ধকালীন অবস্থায় টাকা তসরুফ করে সাহায্যের টাকায়, সে বেঈমান ছাড়া আর কি। বন্ধুরা, এই হলো আজকের পুরো বিশ্লেষণ। মিয়ামিতে গোপন আলোচনা, যুদ্ধক্ষেত্রে রক্তপাত, ওয়াশিংটনে ক্ষমতার লড়াই, আর ইউরোপের ভেতরে ফাটল। সব কিছু মিলে তৈরি হচ্ছে এক জটিল ধাঁধা। পরবর্তী কয়েক মাস হবে ক্রিটিক্যাল। ট্রাম্প যখন পূর্ণ মাত্রায় সব কিছু নিয়ন্ত্রণে নেবেন, তখন দেখা যাবে তার 24 ঘন্টা যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি কতটা বাস্তব। এটা তিনি যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিলেন, যুদ্ধ হওয়ার পর তিনি আবার এটাও বলেছিলেন যে আসলে ব্যাপারটা অনেক কঠিন, কিন্তু তিনি হাল ছেড়ে দেওয়ার পাত্র না। অনেকেই সমালোচনা করেন ডোনাল্ড ট্রাম্পের, কিন্তু আমি বলছি, আপনারাও মনে মনে জানেন, এই একটা লোক পাগলের মতো যুদ্ধ বন্ধ করার জন্য এক দেশের থেকে আরেক দেশে চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাই তাকে সাধুবাদ দেওয়া উচিত। আপনার মতামত কি? কমেন্টে জানাতে ভুলবেন না। ইউক্রেন কি জমি ছাড়তে বাধ্য হবে? ট্রাম্প কি সফল হবেন, নাকি ডিপ স্টেট তাকে আটকে দিবে? আর হ্যাঁ, মনে করিয়ে দিই, আপনি কোন দেশ থেকে আমাদের ভিডিও দেখছেন সেটা কমেন্টে জানান।
বাংলাদেশ, ভারত, আমেরিকা, ইউরোপ, মধ্যপ্রাচ্য যেখান থেকে দেখুন না কেন আমরা আপনার মতামত শুনতে চাই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল অন করে রাখুন যাতে পরবর্তী বিশ্লেষণ মিস না হয়। খবর সংযোগের সাথে থাকুন। আমি কাজল হায়দার, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।